নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপার 2024-25 থেকে ভূগোল বিষয়ের পেজ নাম্বার 108 এর সমস্ত এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং ম্যাপ পয়েন্টিংগুলি আলোচনা করব। তাহলে দেখো, বিভাগ কয়ের একের বলেছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক, মাশরুম রক ভূমিরূপটি হলো, এটা হবে অপশন ক গৌড়। একের দুই, গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে যে নদীতে, তা হলো, এটা হবে অপশন খ কলোরাডো। একের তিন, বায়ু সম্পৃক্ত হলে আপেক্ষিক আর্দ্রতা হয়, এটা হবে অপশন ঘ 100%। একের চার, ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হলো, এটা হবে অপশন গ হারিকেন। একের পাঁচ, চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে, এটা হবে অপশন ঘ 27.1 দিনে। একের ছয়, সমুদ্র তরঙ্গ হলো, এটা হবে অপশন খ উল্লম্ব আলোড়ন। একের সাত, জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো, এটা হবে অপশন ক কম্পোস্টিং। একের আট, ভারতের নবগঠিত রাজ্যটি হলো, এটা হবে অপশন গ তেলেঙ্গানা। একের নয়, ভারতের বৃহত্তম কয়ালটি হলো, এটা হবে অপশন ক ভেম্বানাদ। একের দশ, সুন্দরী গাছ জন্মায়, এটা হবে অপশন ঘ ম্যানগ্রোভ অরণ্যে। একের এগারো, ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটা হবে অপশন গ আহমেদাবাদকে। একের বারো, ভারতে গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে, এটা হবে অপশন খ উত্তরপ্রদেশ। একের তেরো, ভারতের সিলিকন ভ্যালি অবস্থিত, এটা হবে অপশন খ বেঙ্গালুরুতে। একের চোদ্দো, টপোগ্রাফিক্যাল শব্দের অর্থ, এটা হবে অপশন খ ভূমিরূপের গঠন। এরপর বিভাগ ক্ষয়ের দুইয়েরগুলো বলেছে শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করতে। দুইয়ের একের এক বলেছে উঁচু ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো পর্যায়ন, এটা শুদ্ধ। দুইয়ের একের দুই, ITCZ পুরোপুরি নিরক্ষরেখা বরাবর একটানা অবস্থান করে, এটা অশুদ্ধ। দুইয়ের একের তিন, সূর্য, চাঁদ ও পৃথিবীর সরল রৈখিক অবস্থানকে সিজিকি বলে, এটা শুদ্ধ। দুইয়ের একের চার, ইন্দিরা পয়েন্ট রয়েছে তামিলনাড়ু রাজ্যে, এটা অশুদ্ধ। দুইয়ের একের পাঁচ, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বারাণসীতে অবস্থিত, এটা অশুদ্ধ। দুইয়ের একের ছয়, ট্র্যাপ শব্দের অর্থ সোপান, এটা শুদ্ধ। দুইয়ের একের সাত, সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর রয়েছে দেরাদুনে, এটা শুদ্ধ। এরপর দুইয়ের বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দুইয়ের এক, পৃথিবীর বৃহত্তম মরুভূমিটি ড্যাশ মহাদেশে অবস্থিত, উত্তর হবে আফ্রিকা। দুইয়ের দুই, সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো ড্যাশ, উত্তর হবে 1013.25 মিলিভার। দুইয়ের তিন, দুটি জোয়ারের ব্যবধান ড্যাশ, উত্তর হবে 12 ঘন্টা 26 মিনিট। দুইয়ের চার, প্রত্যেক বছর ড্যাশ তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, উত্তর হবে 5ই জুন। দুইয়ের পাঁচ, প্রধানত ড্যাশকে ভিত্তি করে 1955 সালের 1 নভেম্বর ভারতে রাজ্য পুনর্গঠন করা হয়, উত্তর হবে ভাষা। দুইয়ের ছয়, ভারতে প্রথম মেট্রো রেল চলে ড্যাশ রাজ্যে, উত্তর হবে পশ্চিমবঙ্গ। দুইয়ের সাত, বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক ড্যাশ, উত্তর হবে 1। এরপর দুইয়ের তিনের বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। দুইয়ের তিনের এক, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি, উত্তর হবে অ্যাঞ্জেল জলপ্রপাত। দুইয়ের তিনের দুই, হাইট শব্দের অর্থ কী, উত্তর হবে বৃষ্টিপাত। দুইয়ের তিনের তিন, একই স্থানে দিনে কতবার জোয়ার ও কতবার ভাটা হয়, উত্তর হবে 2 বার। দুইয়ের চার, বর্জ্য পদার্থ কাকে বলে, উত্তর হবে মানুষের অব্যবহৃত ও বাতিল সামগ্রীগুলিকে বর্জ্য পদার্থ বলে। দুইয়ের তিনের পাঁচ, আসামে কালবৈশাখীর নাম কি, উত্তর হবে বরদইছিলা। দুইয়ের তিনের ছয়, ভারতের প্রবেশপথ বলা হয় কোন বন্দরকে, উত্তর হবে মুম্বাই বন্দর। দুইয়ের তিনের সাত, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, উত্তর হবে গুরু শিখর। দুইয়ের তিনের আট, BM বলতে কি বোঝো, উত্তর হবে BM এর পুরো কথাটি হলো বেঞ্চমার্ক। সমুদ্রপৃষ্ঠের যে রেফারেন্স পয়েন্ট বা মানদণ্ডের উপর ভিত্তি করে কোনো স্থানের উচ্চতা নির্ণয় করা হয়
তাকে বেঞ্চমার্ক বা বিএম বলে। এরপর 2-4 বাম দিকের সঙ্গে ডান দিকের মিল করতে বলেছে। দেখো 2-4 1 ইসরো, এটা হবে অপশন 2 ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা। 2-4 কান্ডালা, এটা হবে অপশন 3 ভারতের শুল্ক মুক্ত বন্দর। 2-4 শৈলতকে বৃষ্টিপাত, এটা হবে অপশন 4 বৃষ্টিচ্ছায় অঞ্চল। 2-4 ড্রামলিন, এটা হবে অপশন 1 হিমবাহের সঞ্চয় কার্যে সৃষ্ট ভূমিরূপ। এরপর বিভাগ গয়ের 3-এর দাগেরগুলো বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 বলেছে জলচক্র কাকে বলে? উত্তর হবে সূর্যের তাপে ভূপৃষ্ঠের বিভিন্ন উৎসগুলি যেমন নদী, পুকুর, হ্রদ, জলাশয় এবং সমুদ্রভাগ থেকে বিপুল পরিমাণ জলরাশি বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে মেশে এবং এই জলীয় বাষ্পপূর্ণ বাতাস যত উপরে ওঠে তত শীতল ও ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে। তারপর বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি ইত্যাদি বিভিন্ন প্রকার অধঃক্ষেপণ রূপে পুনরায় ভূপৃষ্ঠে নেমে আসে। জলের এই চক্রাকার আবর্তনকে জলচক্র বলে। এরপর 3-1 অথবাটা বলেছে অ্যালবেডো বলতে কী বোঝো? উত্তর হবে সূর্য থেকে আগত তাপের প্রায় 34% বায়ুমণ্ডলে অবস্থিত মেঘ, ধূলিকণা ও ভূপৃষ্ঠ দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, যা পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে কোনো রকম ভূমিকা গ্রহণ করে না। তাকে পৃথিবীর অ্যালবেডো বলে। এরপর 3-2 বলেছে জিওস্ট্রপিক বায়ু কি? উত্তর হবে সমপ্রেশ রেখাগুলির সমান্তরালে প্রবাহিত বায়ুকে জিওস্ট্রপিক বায়ু বলে। যেমন ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার স্তরে প্রবাহিত জেট বায়ু হলো এক ধরনের জিওস্ট্রপিক বায়ু। এরপর 3-2 অথবাটা বলেছে সুনামি কি? উত্তর হবে সমুদ্রের তলদেশে উচ্চ মাত্রার ভূমিকম্পের ফলে সমুদ্রের জলরাশি বিপুল পরিমাণে আলোড়িত হওয়াতে উঁচু উঁচু ঢেউয়ের সৃষ্টি হয় এবং সেগুলি উপকূলে আছড়ে পড়ে। এই সামুদ্রিক জলোচ্ছ্বাসগুলিকে সুনামি বলে। এরপর 3-3 বলেছে বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে? উত্তর হবে ব্যবহৃত বর্জ্য জিনিস বা উপাদানগুলিকে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলার প্রক্রিয়াকে সাধারণভাবে বর্জ্যের পুনর্ব্যবহার বলে। যেমন ফেলে দেওয়া কাঁচের বোতল থেকে শৌখিন ফুলদানি তৈরি করে ব্যবহার করা। এরপর 3-3 অথবাটা বলেছে আর্সেনিকের ক্ষতিকারক প্রভাব কি? উত্তর হবে ক দীর্ঘদিন ধরে আর্সেনিক ঘটিত যৌগ শরীরে প্রবেশ করলে ফুসফুস, বৃক্ক ও যকৃতে ক্যান্সারের সম্ভাবনা বৃদ্ধি পায়। খ আর্সেনিকযুক্ত জল পান করলে ব্ল্যাকফুট ও আর্সেনিকোসিস রোগ হয়। এরপর 3-4 বলেছে সবুজ বিপ্লব কাকে বলে? উত্তর হবে 1960-এর দশকে পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের নির্বাচিত কৃষিজমিতে পরীক্ষামূলকভাবে উচ্চ ফলনশীল বীজ, উন্নত জলসেচ, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার ইত্যাদির দ্বারা গমের উৎপাদন অভূতপূর্ব বৃদ্ধি পায়। এই ঘটনাকে সবুজ বিপ্লব বলা হয়। 3-4 অথবাটা বলেছে দুন কাকে বলে? উত্তর হবে দুন কথাটির অর্থ হলো দুই পর্বতের মাঝে নিচু জমি। শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ, দীর্ঘ ও নিম্ন উপত্যকাগুলি দুন নামে পরিচিত, যেমন দেরাদুন। এরপর 3-5 বলেছে মৌসুমি বিস্ফোরণ বলতে কি বোঝো? উত্তর হবে জুন জুলাই মাসে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সমগ্র ভারতবর্ষব্যাপী বজ্রবিদ্যুৎ সহ যে প্রবল বর্ষণ শুরু হয় তাকে মৌসুমি বিস্ফোরণ বলে। এরপর 3-5 অথবাটা বলেছে আদমশুমারি কি? উত্তর হবে কোনো নির্দিষ্ট রাজনৈতিক বা প্রশাসনিক সীমারেখার মধ্যে একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর জনগণনা ও জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহের কাজকে আদমশুমারি বলে। এরপর 3-6 বলেছে উপগ্রহ চিত্রের দুটি বৈশিষ্ট্য কি কি? উত্তর হবে ক এই চিত্রগুলি অত্যন্ত বৃহৎ অঞ্চলের হয়, আর খ এই চিত্রগুলি যথেষ্ট নিখুঁত হয়। এরপর 3-6 অথবাটা বলেছে কালার ব্যান্ড বলতে কি বোঝো? উত্তর হবে কৃত্রিম উপগ্রহে লাগানো সেন্সরগুলির দ্বারা বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোক তরঙ্গগুলি গৃহীত হয়। সেই আলোক তরঙ্গের পটিগুলিকে উপগ্রহ চিত্র প্রস্তুতির সময় এক একটি স্তর হিসেবে ব্যবহার করা হয়। এই এক একটি স্তরকে কালার ব্যান্ড বলা হয়। অর্থাৎ রেড, গ্রিন, ব্লু হলো 3টি প্রধান কালার ব্যান্ড। এরপর বিভাগ ঘয়ের 4-এর দাগেরগুলো বলেছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 4-এর দাগের 1 বলেছে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য নিরূপণ করো। দেখো উত্তর হবে ক উচ্চ পার্বত্য অঞ্চলে নদী উপত্যকা অত্যন্ত গভীর ও সংকীর্ণ হলে তাকে গিরিখাত বলে। অন্যদিকে শুষ্ক ও চুনাপাথরযুক্ত অঞ্চলের গভীর ও সংকীর্ণ উপত্যকাকে ক্যানিয়ন বলে। খ গিরিখাতগুলি সৃষ্টি হয় নদীর উচ্চ গতিতে বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে, অন্যদিকে ক্যানিয়নগুলির সৃষ্টি হয় বৃষ্টিহীন শুষ্ক বা মরুপ্রায় উচ্চভূমি অঞ্চলে।
গ গিরিখাতগুলি দেখতে অনেকটা ইংরাজি বড় হাতের ভি অক্ষরের মতো হয়, অন্যদিকে ক্যানিয়নগুলি দেখতে অনেকটা ইংরাজি বড় হাতের আই অক্ষরের মতো হয়। ঘ প্রবল নিম্নক্ষয়ের কারণে গিরিখাতগুলির সৃষ্টি হয়, অন্যদিকে ক্রমাগত নিম্নক্ষয় ও দ্রবণক্ষয় কার্যের ফলে ক্যানিয়নগুলির সৃষ্টি হয়। এরপর 4-1 অথবাটা বলেছে ওজোন স্তর কেন গুরুত্বপূর্ণ। উত্তর হবে ক এই স্তর হলো প্রাকৃতিক সৌর পর্দা, কারণ এই স্তর না থাকলে সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে আপতিত হবে, ফলে ভূপৃষ্ঠের উষ্ণতা বেড়ে যাবে এবং জলবায়ুর পরিবর্তন ঘটবে। খ এই স্তর ধ্বংস হলে অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের শরীরে চামড়ার ক্যান্সার, চোখে ছানি, প্রজনন ক্ষমতা হ্রাস ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। গ এই স্তর বিনষ্ট হলে অতিবেগুনি রশ্মির প্রভাবে উদ্ভিদের সালোক সংশ্লেষের প্রক্রিয়া ব্যাহত হবে, ফলে শস্যের উৎপাদন কমে যাবে আর বীজের অঙ্কুরোদ্গম প্রক্রিয়া বিঘ্নিত হবে। ঘ অতিবেগুনি রশ্মির প্রভাবে সমুদ্রে ফাইটোপ্ল্যাঙ্কটনের সালোক সংশ্লেষের হার লক্ষণীয়ভাবে কমে যাবে, ফলে সামুদ্রিক বাস্তুতন্ত্র ভেঙে পড়বে। এরপর 4-2 বলেছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো। দেখো উত্তর হবে ক বর্জ্য পদার্থ মানুষের স্বাস্থ্যের ও পরিবেশের উপর যে ব্যাপক ক্ষতি করে সে সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। খ রাস্তাঘাট, বিদ্যালয়, খেলার মাঠ, বাড়ির আশপাশ প্রভৃতি স্থানে শিক্ষার্থীরা বর্জ্যমুক্ত করার উদ্যোগ গ্রহণ করতে পারে। গ বর্জ্য পদার্থগুলি নিয়ন্ত্রণের জন্য কী কী নিয়ম অনুসরণ করলে ক্ষতির পরিমাণ কম হয় সে সম্পর্কে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। ঘ শিক্ষার্থী নিজেও বর্জ্য পদার্থ পরিচালনা ও ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন ও সতর্ক হতে পারে। উমা মাঝে মাঝে বিদ্যালয় নিজের এলাকার পরিবেশে বর্জ্যের ক্ষতিকারক দিকগুলি নিয়ে সচেতনতামূলক বিতর্ক, আলোচনা সভা, মিছিলের আয়োজন করে সচেতনতা বাড়াতে উদ্যোগ নিতে পারে। এরপর 4-2 অথবাটা বলেছে পার্থিব বৈশিষ্ট্য অনুযায়ী বর্জ্যের শ্রেণীবিভাগ সংক্ষেপে বর্ণনা করো। উত্তর হবে 1 প্রকৃতির তারতম্য অনুসারে বর্জ্য পদার্থগুলিকে 4 ভাগে ভাগ করা যায়, যথা কঠিন বর্জ্য। এই বর্জ্যের প্রধানত 3টি উৎস, যথা নির্মাণ ও ভাঙন কার্য, শিল্পজাত আবর্জনা ও গার্হস্থ্য জঞ্জাল। খ তরল বর্জ্য, যেমন মলমূত্র, শিল্প কলকারখানা থেকে নির্গত তরল রাসায়নিক ক্ষতিকারক উপাদান প্রভৃতি। আর গ গ্যাসীয় বর্জ্য, যেমন বিভিন্ন কলকারখানা, মোটরগাড়ি প্রভৃতি থেকে নির্গত বিষাক্ত গ্যাস। আর 2 বিষক্রিয়ার প্রভাব অনুযায়ী বর্জ্য পদার্থকে 2টি ভাগে ভাগ করা হয়, যথা ক বিষাক্ত বর্জ্য, যেমন প্লাস্টিক, কীটনাশক, রাসায়নিক সার, তেজস্ক্রিয় বর্জ্য ইত্যাদি। আর খ বিষহীন বর্জ্য, যেমন গৃহস্থালী ও দপ্তর থেকে উৎপন্ন বর্জ্য পদার্থ। এবার 4-3 বলেছে নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন। উত্তর হবে ক এই নদীগুলির দৈর্ঘ্য তুলনামূলকভাবে অনেক কম এবং উপনদীর সংখ্যাও কম, তাই পর্যাপ্ত পলল বহন করে আনে না। খ এই নদীগুলি শক্ত মালভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হওয়ার জন্য নিম্নক্ষয় এবং পার্শ্বক্ষয় কম করে, তাই বেশি পলল উৎপাদিত হয় না। গ এই নদীগুলির মোহনা খাড়া ঢাল বিশিষ্ট হওয়াতে নদীবাহিত পলি সমুদ্রের গভীরে চলে যায়, তাই নদীর মুখে বদ্বীপ সৃষ্টি হয় না। এরপর 4-3 অথবাটা বলেছে পেট্রো রসায়ন শিল্পকে কেন উদীয়মান শিল্প বলে। উত্তর হবে ক গুরুত্বের দিকে পেট্রো রসায়ন শিল্পের স্থান সমগ্র রাসায়নিক শিল্পে যথেষ্ট উঁচু। বস্তুত সমগ্র রাসায়নিক শিল্পের প্রায় 80% কাঁচামাল সরবরাহ করে পেট্রো রাসায়নিক শিল্প। খ পেট্রো রাসায়নিক দ্রব্যের প্রক্রিয়াকরণ ও ব্যবহারকে কেন্দ্র করে প্রচুর অনুসারী শিল্প গড়ে উঠেছে। গ বৈচিত্র্য, পরিমাণ, ব্যবহারিক গুরুত্ব ইত্যাদি সমস্ত দিক থেকে পেট্রোরাসায়নিক শিল্প বর্তমানে দ্রুত এগিয়ে চলেছে। এরপর 4-4 বলেছে সান সিনক্রোনাস স্যাটেলাইট ও জিওস্টেশনারি স্যাটেলাইটের মধ্যে পার্থক্য লেখো। উত্তর হবে ক সান সিনক্রোনাস স্যাটেলাইটগুলো পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু বরাবর পৃথিবীর চারিদিকে আবর্তন করে, অন্যদিকে জিওস্টেশনারি স্যাটেলাইটগুলি পৃথিবী নিরক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। খ সান সিনক্রোনাস স্যাটেলাইটগুলির উচ্চতা ভূপৃষ্ঠ থেকে প্রায় 600 থেকে 700 কিলোমিটারের মধ্যে থাকে, অন্যদিকে জিওস্টেশনারি স্যাটেলাইটগুলোর উচ্চতা ভূপৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিলোমিটারের মধ্যে থাকে। গ সান সিনক্রোনাস স্যাটেলাইটগুলো পৃথিবীর 2 মেরু বরাবর আবর্তন করে বলে এদের নেয়ার পোলার স্যাটেলাইট বলে, অন্যদিকে জিওস্টেশনারি স্যাটেলাইটগুলো পৃথিবী নিরক্ষীয় তল বরাবর আবর্তন করে বলে এদের ইকুইটোরিয়াল অরবিটাল স্যাটেলাইট বলে।
ঘ সান সিঙ্কোনাস স্যাটেলাইটগুলো পৃথিবীর বিভিন্ন ধরনের সম্পদ সমীক্ষার কাজে ব্যবহার করা হয়, যেমন IRS। অন্যদিকে জিওস্টেশনারি স্যাটেলাইটগুলি যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন ইনস্যাট। এরপর 4-4 অথবাটা বলেছে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে গুরুত্ব নিরূপণ করো। উত্তর হবে ক, এই মানচিত্রের সাহায্যে কোনো ক্ষুদ্র অঞ্চলের প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়গুলিকে প্রচলিত প্রতীক চিহ্নের সাহায্যে দেখানো হয়, তাই অঞ্চলটির সামগ্রিক প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে ধারণা করা যায়। খ, কোনো দেশের আঞ্চলিক ও অর্থনৈতিক পরিকল্পনাগুলি গ্রহণ করার ক্ষেত্রে এই মানচিত্রগুলির ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। গ, দেশের প্রতিরক্ষা সংক্রান্ত পরিকল্পনা এবং পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে এই মানচিত্রের ব্যবহার করা হয়। ঘ, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পাঠদানের ক্ষেত্রে এই মানচিত্রগুলির ব্যবহার করা হয়। ওয়া, দেশের পরিবেশগত বিপর্যয় মোকাবেলার পরিকল্পনাগুলি করার ক্ষেত্রে এই মানচিত্রের গুরুত্ব রয়েছে। চ, বর্তমানে উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্যসূচক মানচিত্রগুলির একত্র ব্যবহার করে বিভিন্ন রকমের পরিবেশগত পরিকল্পনাগুলিকে রূপায়ণ করা হচ্ছে। এরপর বিভাগ 6-এ দেখো ম্যাপ পয়েন্টিংগুলি করতে দেওয়া হয়েছে। বলা হয়েছে 6-1 বিন্ধ্য পর্বত। এটা তোমরা দেখছো ভারতের মানচিত্রের মধ্য পশ্চিম দিকে যে কালো গাঢ় রেখাটি দেখানো হয়েছে সেটা হলো বিন্ধ্য পর্বত। 6-2 ভারতের একটি কৃষি উৎপাদক অঞ্চল। এটা দেখো পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্য দুটিকে দেখানো হয়েছে সবুজ প্যাচ করে উত্তর ভারতে। 6-3 কাম্বে উপসাগর। এটা দেখো পশ্চিম ভারতে যে খাঁজের মতো অংশ আছে সেখানে নীল রং করে কাম্বে উপসাগরকে দেখানো হয়েছে। 6-4 লোকটাক হ্রদ। এটা দেখো মণিপুর রাজ্যে অর্থাৎ ভারতের পূর্ব দিকে জলের চিহ্ন দিয়ে লোকটাক হ্রদকে দেখানো হয়েছে। 6-5 মৌসিনরাম। এটা দেখো মেঘালয় রাজ্যে কালো প্যাচটি দেখানো হয়েছে, সেটি হলো মৌসিনরাম। এরপর 6-6 কাবেরী নদী। এটা দেখো দক্ষিণ ভারতে যে নীল রেখাটিকে দেখানো হয়েছে সেটি হলো কাবেরী নদী। এরপর 6-7 ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য। এটা তোমরা পশ্চিমবঙ্গের নিচে যে সবুজ রঙের প্যাচটি দেখছো সেটা হলো সুন্দরবন অর্থাৎ ভারতের ম্যানগ্রোভ অরণ্য। 6-8 লোহিত মৃত্তিকা অঞ্চল। এটা তোমরা দেখো পূর্ব ও দক্ষিণ ভারতে যে লাল রঙের প্যাচটি দেখানো হয়েছে সেটা হলো লোহিত মৃত্তিকা অঞ্চল। 6-9 কাশ্মীর উপত্যকা। এটা তোমরা দেখো উত্তর ভারতে উপরের দিক করে যে বাদামি রঙের প্যাচটি দেখানো হয়েছে সেটা হলো কাশ্মীর উপত্যকা। এবং 6-10 বলেছে পোর্ট ব্লেয়ার। এটা তোমরা দেখো আন্দামান দ্বীপের একদম দক্ষিণ অংশে যে লাল রঙের বিন্দুটি দেখানো হয়েছে সেটা হলো পোর্ট ব্লেয়ার। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিকে নতুন ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে এর পরের ভিডিওর নোটিফিকেশনগুলি তোমরা সবার আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।